আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম ইউনিট 5 লেসন 5 এর বেশ ইম্পর্ট্যান্ট একটা প্যাসেজ, ফ্রেডরিক ডগলাস সম্পর্কে একটা প্যাসেজ আমরা দেখতে পাচ্ছি। আজকে প্যাসেজে আমরা প্রত্যেকটা কঠিন শব্দের উচ্চারণ, তার মিনিং এবং এই প্যাসেজের এমসিকিউগুলো অ্যান্সার সহ দিয়ে দিয়েছি। এখানে দেখো, তারপরে এইখানে যে কোশ্চেনগুলো ইম্পর্ট্যান্ট এই প্যাসেজের অ্যান্সার সহ তোমাদের জন্য আমি দিয়ে দিয়েছি। এবং দেখো এখানে দুইটা ফ্লো চার্ট বেশ ইম্পর্টেন্ট, সেগুলো অ্যান্সার সহ দিয়েছি। এবং সবার শেষে আছে হলো সামারি। মানে এক কথায় হলো এই প্যাসেজের একটা কমপ্লিট প্যাকেজ তোমাদের জন্য আজকে আমি উপহার হিসেবে দিয়ে দিচ্ছি। তো আমরা আর লেট না করে এখনই শুরু করব ফ্রেডরিক ডগলাস সম্পর্কের প্যাসেজটা। তো দেখো বলছে, আই ওয়াজ বর্ন ইন টাকাহো নিয়ার হিলসবরো। মানে আমি জন্মগ্রহণ করেছিলাম টাকাহোতে, এটা হিলসবরোর নিকটে, অ্যান্ড অ্যাবাউট 12 মাইলস ফ্রম স্টোন, এবং এটা ছিল স্টোন থেকে 12 মাইল দূরে, ইন ট্যালবট কাউন্ট্রি, ম্যারিল্যান্ড। তার মানে টোটালটার অর্থটা কী হলো, আমি স্টোন শহর থেকে 12 মাইল দূরে হিলসবরোর কাছে ম্যারিল্যান্ডের ট্যালবট কাউন্টির টাকাহোতে জন্মগ্রহণ করি। ঠিক আছে। আই হ্যাভ নো অ্যাকুরেট নলেজ অফ মাই এজ। আমার বয়স সম্পর্কে আমার কোনো সঠিক ধারণা নেই। নেভার হ্যাভিং সিন এনি অথেন্টিক রেকর্ড কন্টেনিং ইট। কারণ আমার এই জন্ম, পরিচয়, বয়স এই নিয়ে কোনো দলিল বা কোনো প্রমাণপত্র আমি কখনো দেখি নাই। বাই ফার দ্য লার্জার পার্ট অফ দ্য স্লেভস নো অ্যাজ লিটিল অফ দেয়ার এজেস অ্যাজ হর্সেস নো অফ দেয়ার্স। এখানে খুব সুন্দর একটা কথা বলছে আমি তো আমার বয়স জানি না, শুধু আমি না, আমার মতো আরও যারা দাস আছে তারাও তাদের বয়সটা জানে না, এবং তাদের নিজেদের বয়স, মানে এই বিভিন্ন দাস, তাদের বয়স সম্পর্কে তাদের ধারণা হলো বিভিন্ন ঘোড়া বা বিভিন্ন প্রাণীদের নিজেদের বয়স সম্পর্কে যেমন ধারণা, ওই দাসদেরও তেমন ধারণা। তার মানে একটা প্রাণী, তার কিন্তু নিজের বয়স সম্পর্কে কোনো ধারণা থাকে না, ঠিক একইভাবে এই দাসদেরও কোনো ধারণা নাই। অ্যান্ড ইট ইজ দ্য উইশ অফ মোস্ট মাস্টার্স উইদিন মাই নলেজ টু কিপ দেয়ার স্লেভস দাস ইগনোরেন্ট। বলছে, এবং আমার মনে হয় অধিকাংশ যারা মালিক আছে, মানে দাসের মালিক, তারা ইচ্ছা করে হয়তো বা চায় না যে তাদের দাসেরা তাদের বয়স সম্পর্কে জানুক, মানে তাদের দাসদেরকে এইভাবে বয়স সম্পর্কে অজ্ঞ রাখতে চায়। ইগনোরেন্ট মানে অজ্ঞ রাখতে চায়, তারা যেন না জানে। তো কেন তা বলছে, দেখো, আই ডু নট রিমেম্বার টু হ্যাভ এভার মেট আ স্লেভ হু কুড টেল অফ হিজ বার্থডে। বলছে, আমার মনে হয় না আমি এমন কোনো দাসের সাথে দেখা করেছি যে তার জন্মদিনটা বলতে পারে, মানে নিজের জন্মদিন বলতে পারে এমন কোনো দাসকে আমি আমার জানা মতে কখনো আমি দেখি নাই। দে সেলডম কাম নিয়ারার টু ইট দ্যান প্লান্টিং টাইম, হারভেস্ট টাইম, চেরি টাইম, স্প্রিং টাইম অর ফল টাইম। দেখো বলছে, তাহলে তার নিজের জন্ম তারিখ সম্পর্কে তো জানেই না, তাদের কাছে আরও তারা জানেটা কি, মনে করে যে প্লান্টিং টাইম মানে বৃক্ষ রোপণকাল, হারভেস্টিং টাইম মানে আরোহণকাল, চেরিকাল বসন্তকাল এবং শরৎকাল, এই সময়গুলো তারা আরও বেশি জানে জন্মদিনের চাইতে বা জন্মের সময়টা চাইতে। এই যে শরৎকাল, বসন্তকাল, চেরি টাইম, হারভেস্ট টাইম, প্লান্টিং টাইম, এই শব্দগুলো তাদের কাছে আরও বেশি পরিচিত। আ ওয়ান্ট অফ ইনফরমেশন কনসার্নিং মাই ওন। আমার নিজের সম্পর্কে একটা তথ্য জানার অভাবটা ওয়াজ আ সোর্স অফ আনহ্যাপিনেস টু মি। আমার কাছে একটা কষ্টের কারণ হয়েছিল, ইভেন ডিউরিং চাইল্ডহুড, আমার শৈশবকালে। মানে আমার নিজের সম্পর্কে একটা তথ্য আমি জানি না, এটা আমার একটা মন খারাপের কারণ হয়েছিল। দ্য হোয়াইট চিলড্রেন কুড টেল দেয়ার এজেস। বলছে, কিন্তু যারা শ্বেতাঙ্গ শিশু তারা ঠিকই তাদের জন্ম তারিখ বা বয়স বলতে পারত। আই কুড নট টেল হোয়াই আই ওট টু বি ডিপ্রাইভড অফ দ্য সেম প্রিভিলেজ। বলছে, আমি জানি না ঠিক কেন এই একই সুবিধা থেকে আমাকে বঞ্চিত করা হচ্ছে। মানে একটা শ্বেতাঙ্গ শিশু, সে যে সুবিধাটা পাচ্ছে, ঠিক একই সুবিধা থেকে আমাকে কেন বঞ্চিত করা হচ্ছে, এটা আমি বলতে পারি না। I was not allowed to make any inquiries of my master
কনসার্নিং ইট। বলছে আমার যিনি মালিক বা মনিব ছিলেন তাকে কখনো এই ব্যাপারে প্রশ্ন করতে আমার কোনো অনুমতি ছিল না। হি ডিমড মানে সে মনে করতো অল সাচ ইনকোয়ারিজ এই ধরনের জিজ্ঞাসা করে মনে করতো অন দ্য পার্ট অফ আ স্লেভ ইমপ্রপার মানে একজন দাসের পক্ষে এই ধরনের প্রশ্ন করাটা অনুচিত, ইম্পার্টিনেন্ট ধৃষ্টতা, অ্যান্ড এভিডেন্স অফ রেস্টলেস স্পিরিট মানে কোনো দাস যদি এই ধরনের প্রশ্ন করতো তাহলে মালিকের পক্ষ থেকে মনে করা হতো এটা অন্যায়, ধৃষ্টতা এবং বদমেজাজি আচরণ। ঠিক আছে, রেস্টলেস স্পিরিট মানে হলো বদমেজাজি আচরণ। দ্য নিয়ারেস্ট এস্টিমেট মানে হিসাব আই ক্যান গিভ মেক্স মি নাও বিটুইন 27 and 28 ইয়ার্স অফ এজ। বলছে সবচাইতে সঠিক বা নিকটতম হিসাব যেটা আমার মনে পড়ে সেটা হলো আমার বয়স 27 থেকে 28-এর মধ্যে হবে। কিভাবে হিসাব করলো দেখো, বলছে আই কাম টু দিস আমি এই হিসাবটা করেছি ফ্রম হিয়ারিং মাই মাস্টার সে আমি আমার মাস্টার বা মালিককে বলতে শুনেছি সামটাইম ডিউরিং 1835 আই ওয়াজ অ্যাবাউট 17 ইয়ার্স ওল্ড মানে আমি যখন এইখানে এসেছিলাম 1835 সালে তখন আমার বয়স প্রায় 17 বছর ছিল, তাই সেই হিসেবে আমার এখন বয়স 27 থেকে 28 হবে। মাই মাদার ওয়াজ নেমড হ্যারিয়েট বেইলি আমার মায়ের নাম ছিল হ্যারিয়েট বেইলি। শি ওয়াজ দ্য ডটার অফ আইজ্যাক অ্যান্ড বেটসি বেইলি এই দুজনের সন্তান ছিলেন, বোথ কালার্ড অ্যান্ড কোয়াইট ডার্ক এবং এই যে আমার মায়ের বাবা এবং মা এই যে দুজন তারা দুজনে কৃষ্ণাঙ্গ ছিল এবং বেশ কোয়াইট ডার্ক। মাই মাদার ওয়াজ অফ আ ডার্কার কমপ্লেক্সন এই কমপ্লেক্সন মানে চেহারা বা রূপ, বলছে আমার মায়ের চেহারাটা ছিল ডার্কার আরও গাঢ় দেন আইদার মাই গ্র্যান্ডমাদার অর গ্র্যান্ডফাদার মানে আমার নানা এবং দাদার সাইতে নানা এবং নানির সাইতে আমার মায়ের চেহারাটা একটু বেশি কালো ছিল। মাই ফাদার ওয়াজ আ হোয়াইট ম্যান আমার বাবা ছিল একজন শ্বেতাঙ্গ মানুষ। হি ওয়াজ অ্যাডমিটেড টু বি সাস বাই অল আই এভার হার্ড স্পিক অফ মাই প্যারেন্টেজ মানে তার বলছে তার মা ছিল হলো কৃষ্ণাঙ্গ তার বাবা ছিল হলো শ্বেতাঙ্গ। এটা বলছে আমি আমার পিতা মাতার সম্পর্কে যা কিছু শুনেছি তিনি তা স্বীকার করেছিলেন। এর প্যারেন্টেজ মানে হলো বংশ পরিচয় বা পিতামাতা। দ্য অপিনিয়ন ওয়াজ অলসো হুইসপার্ড দ্যাট মাই মাস্টার ওয়াজ মাই ফাদার অবশ্যই এমন কিছু কানা ঘোষা বা গুজব ছিল যে আমার এই মালিকই ছিল আমার বাবা। বাট অফ দ্য কারেক্টনেস অফ দিস অপিনিয়ন আই নো নাথিং কিন্তু এই মতামত বা এই গুজব সম্পর্কে এই মতবাদ সম্পর্কে আমি কিছুই জানি না। দ্য মিনস অফ নোয়িং ওয়াজ উইথহেল্ড ফ্রম মি এই জানার অধিকারটা আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। মাই মাদার অ্যান্ড আই ওয়ার সেপারেটেড হোয়েন আই ওয়াজ বাট অ্যান ইনফ্যান্ট আমার মায়ের কাছ থেকে আমাকে পৃথক করা হয়েছিল যখন আমি নবজাতক ছিলাম। বিফোর আই নিউ হার অ্যাজ মাই মাদার তাকে যখন আমি নিজের মা হিসেবে চিনব এই চেনার আগেই আমাকে মায়ের কাছ থেকে আলাদা করা হয়েছিল। ইট ওয়াজ আ কমন কাস্টম এটা ছিল খুব সাধারণ একটা রীতিনীতি ইন দ্য পার্ট অফ মেরিল্যান্ড ফ্রম হুইচ আই র্যান অ্যাওয়ে এই যে মেরিল্যান্ডে আমি জন্মগ্রহণ করেছিলাম ওইখানে মায়ের কাছ থেকে সন্তানকে দূরে সরিয়ে নেওয়াটাই ছিল একটা সাধারণ রীতিনীতি। তারপরে দেখো টু পার্ট চিলড্রেন ফ্রম দেয়ার মাদার্স অ্যাট এ ভেরি আর্লি এজ মানে খুব অল্প বয়সে মায়ের কাছ থেকে সন্তানকে আলাদা করে ফেলাটাই এটা ছিল একটা খুব কমন একটা নিয়ম। ফ্রিকুয়েন্টলি বিফোর দ্য চাইল্ড ওয়াজ রিচড ইটস 12th month 12th month মানে 12 মাস মানে প্রায় সময় দেখা যায় এই শিশুটার 1 বছর পূর্তি হওয়ার আগেই তাকে মায়ের কাছ থেকে বিচ্ছেদ করা হয়। ইটস মাদার ইজ টেকেন ফ্রম ইট তার মাকে তার কাছ থেকে কেড়ে নেওয়া হয় অ্যান্ড হায়ার্ড আউট অন সাম ফার্ম আ কনসিডারেবল ডিস্টেন্স অফ এবং বেশ দূরবর্তী স্থানে বিভিন্ন ফার্ম হাউসে তাকে মানে ভাড়া হিসেবে দেওয়া হয় বা কাজ করতে দেওয়া হয়। অ্যান্ড দ্য চাইল্ড ইজ প্লেসড এবং এই শিশুটাকে রাখা হয় আন্ডার দ্য কেয়ার অফ অ্যান ওল্ড ওম্যান এবং ওই শিশুটাকে একজন বৃদ্ধ মহিলার কাছে রাখা হয়
টু ওল্ড ফর ফিল্ড লেবার, মানে যে মহিলাটা কোনো ক্ষেত খামারে কাজ করতে পারে না এমন একটা মহিলার কাছে ওই শিশুটাকে রাখা হয়। ফর হোয়াট দিস সেপারেশন ইজ ডান আই ডু নট নো, বলছে আচ্ছা এই মায়ের কাছ থেকে শিশুটাকে কেন যে আলাদা করা হয় এই সম্পর্কে আমি জানি না। আনলেস ইট বি টু হিন্ডার দ্য ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ডস অ্যাফেকশন টুয়ার্ড ইটস মাদার, বলছে এটা হইতে পারে এমন একটা কাজ, সেটা হলো ওই শিশুর প্রতি মায়ের যে ভালোবাসা এটা বৃদ্ধি পাবে সেটাকে যেন বাধা দেওয়া যায়, মানে শিশুর প্রতি মায়ের যেন স্নেহ মমতাটা বৃদ্ধি না পায়। অ্যান্ড টু ব্লান্ট, ভোতা করা, নষ্ট করা, অ্যান্ড ডেস্ট্রয় দ্য ন্যাচারাল অ্যাফেকশন অফ দ্য মাদার ফর দ্য চাইল্ড, এই যে শিশুর প্রতি মায়ের যে প্রাকৃতিকভাবে যে মমতা ভালোবাসা এই ভালোবাসাটা খর্ব করা ধ্বংস করাটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। তো এইখান থেকে কিন্তু একটা প্রশ্ন হইতে পারে যে কেন মেরিল্যান্ডে শিশুদেরকে তার মায়ের কাছ থেকে ইনফ্যান্ট অবস্থায় আলাদা করা হয়। কারণ এর উদ্দেশ্য হলো দুইটা, একটা হলো মায়ের ভিতরে মা এবং সন্তানের ভিতরে যে অ্যাফেকশনটা এটা যেন গড়ে উঠতে না পারে এবং সন্তানের প্রতি মায়ের যে প্রাকৃতিক ভালোবাসা এটাকে খর্ব করা নষ্ট করাই ছিল তার উদ্দেশ্য। দিস ইজ দ্য ইনএভিটেবল রেজাল্ট, আর এটাই ছিল অনিবার্য ফলাফল বা অনিবার্য, এটাই অনিবার্য বলা যায়, এটা হলো অনিবার্য পরিণাম। I never saw my mother to know her as such more than 4 or 5 times in my life. আমি আমার মাকে মানে মাকে ভালোভাবে চেনার জন্য 4 থেকে 5 বারের বেশি আমি মনে হয় দেখি নাই। And each of these times was very short in duration and at night, এবং প্রত্যেকবার মায়ের সাথে যখন সাক্ষাৎ হয়েছিল এই সময়টা ছিল খুবই কম এবং তাও আবার রাতের বেলা। She was hired by a Mr. Stewart who lived about 12 miles from my home. আমার মা মিস্টার স্টুয়ার্টের কাছে কাজ করতো এবং এটা ছিল আমার কাছ থেকে আমার বাসা থেকে 12 কিলোমিটার দূরে। She made her journeys to see me in the night, traveling the whole distance on foot. After the performance of her day's work, আমার মা সারাদিনে তার ওই মালিকের বাড়িতে যা কাজ এটা শেষ করে এই পুরা রাস্তাটা রাতের বেলা পায়ে হেঁটে আমার কাছে রাতে দেখা করতে আসতো, মানে দিনে কাজ করতো আর রাতে হেঁটে দেখা করতে আসতো। She was a field hand, এখানে ফিল্ড হ্যান্ড মানে হলো ফার্মে বা ক্ষেত খামারে যারা কাজ করে তাকে মানে কৃষি কাজে যুক্ত ছিল তার মা। অ্যান্ড দ্য হুইপিং ইজ দ্য পেনাল্টি অফ নট বিং ইন দ্য ফিল্ডস অ্যাট সানরাইজ, আর যদি সূর্য ওঠার সাথে সাথে সে যদি মাঠে যদি না যেতে পারতো তাকে শাস্তিস্বরূপ তাকে বেত্রাঘাত করা হতো। আনলেস এ স্লেভ হ্যাজ এ স্পেশাল পারমিশন ফ্রম হিজ অর হার মাস্টার টু দ্য কন্ট্রারি, যদি না কোনো দাসের তার মালিকের পক্ষ থেকে কোনো অনুমতি থাকে। তার মানে কি হলো, কোনো দাস যদি সূর্য উদয়ের সাথে সাথে মাঠে যেতে না পারে তাকে বেত্রাঘাত করা হতো, যদি না কোনো দাসের তার মালিকের পক্ষ থেকে বিশেষ কোনো ছাড় বা অনুমতি থাকে। এ পারমিশন হুইচ দে সেলডম গেট, যদিও এই ধরনের অনুমতি তারা খুব কমই পেয়ে থাকে। অ্যান্ড ওয়ান দ্যাট গিভস টু হিম দ্যাট গিভস ইট দ্য প্রাউড নেম অফ বিং আ কাইন্ড মাস্টার, আর যদি কোনো মালিক তার চাকরকে এই ধরনের সুযোগ দিয়ে থাকে তাহলে সে অবশ্যই খুব মহৎ হৃদয়ের একজন মানুষ। আই ডু নট রিকালেক্ট অফ এভার সিং মাই মাদার বাই দ্য লাইট অফ ডে, রিকালেক্ট মানে স্মরণ করা, বাস আমার মনে পড়ে না আমি কখন আর মাকে দিনের আলোতে দেখেছি কিনা। শি ওয়াজ উইথ মি ইন দ্য নাইট, তিনি রাতে আমার সাথে থাকতেন। শি উড লাই ডাউন উইথ মি, আমাকে ঘুম পাড়াতেন, আমার সাথে শুয়ে থাকতেন। অ্যান্ড গেট মি টু স্লিপ, আমাকে ঘুম পাড়াতেন। বাট লং বিফোর আই ওয়েকড শি ওয়াজ গন, কিন্তু আমি ঘুম থেকে ওঠার আগেই তিনি চলে যেতেন। ভেরি লিটল কমিউনিকেশন এভার টুক প্লেস বিটুইন আস, আমাদের ভিতরে খুব কমই যোগাযোগ বা কথাবার্তা হয়েছিল। ডেথ সোন এন্ডেড হোয়াট লিটল উই কুড হ্যাভ হোয়াইল শি লিভড, তিনি বেঁচে থাকতে যা অল্প একটু কথাবার্তা আমাদের হতো কিন্তু মৃত্যু সেটাও শেষ করে দিল। অ্যান্ড উইথ ইট
হার হার্ডশিপস অ্যান্ড সাফারিং, এবং তার মৃত্যু তার সকল দুঃখ কষ্ট ভোগান্তিকেও শেষ করে দিল, পরিসমাপ্তি করে দিল। শি ডাইড হোয়েন আই ওয়াজ অ্যাবাউট 7 years old। আমার যখন প্রায় 7 বছর বয়স তখন সে মারা যায়। ওয়ান অফ মাই মাস্টার্স ফার্মস নিয়ার লিজ মিল। লিজ মিলের ফার্মে আমার এক মাস্টারের যার নাম হলো লিজ মিল, সেই লিজ মিলের ফার্মে তিনি মারা যায় যখন আমার বয়স ছিল 7 বছর। I was not allowed to be present during her illness, at her death and or burial। আমার মায়ের অসুস্থ থাকার সময়, তার মৃত্যুর সময় এবং কি তাকে সমাহিত করার সময়ও তার কাছে যাওয়ার আমার অনুমতি ছিল না। She was gone long before I knew anything about it। আমি এসব সম্পর্কে কোনো কিছু জানা বোঝার আগেই সে আমার থেকে অনেক দূরে চলে গেছে। Never having enjoyed to any considerable extent her soothing presence, her tender and watchful care। বস আমি কখনো তার কোমল এবং প্রশান্তিময় উপস্থিতি, তার কোমল আদর স্নেহ, এগুলো আমি কখনো উপভোগ করতে পারি নাই। আই রিসিভড দ্য টাইডিংস অফ হার ডেথ। এখানে টাইডিংস মানে সংবাদ, হার ডেথ উইথ মাস দ্য সেম ইমোশনস আই শুড হ্যাভ প্রবাবলি ফেল্ট অ্যাট দ্য ডেথ অফ এ স্ট্রেঞ্জার। বলছে একজন অপরিচিত মানুষ মরে গেলে আমার যেমন ইমোশন কাজ করতো, আবেগ কাজ করতো, আমার মায়ের মৃত্যুর সংবাদেও তার সাথে বেশি কোনো আবেগ আমার ভিতরে কাজ করে নাই। তো এটা আসলে খুব মর্মান্তিক একটা ঘটনা যে কীভাবে দাসদেরকে অত্যাচার করা হতো। এই যে আমাদের ফ্রেডরিক ডগলাস, সে তার নিজের জীবন সম্পর্কে এইভাবে তুলে ধরেছেন আমাদের ভিতরে। প্যাসেজটা বেশ গুরুত্বপূর্ণ এবং তোমাদের জন্য আমি এই প্যাসেজের A to Z সব কিছু এখানে দিয়ে দিয়েছি। আশা করি তোমরা উপকৃত হবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।